আসসালামু আলাইকুম। রমজানের শুভেচ্ছা জানাই সবাইকে। সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ক্লাসটি কে কোথা থেকে দেখছো? তোমরা কারা আমাদের সাথে যুক্ত হয়েছো? এবং আমাকে জানাবো আমার কথা শুনতে পাচ্ছ কিনা। আমার কথা ঠিকঠাক শোনা যায় কিনা আমাকে একটু জানাবা। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছো। মাহিনুর আক্তার, সাবিনা আছো, জারিন বিশ্বাস আছো, সাইদ সরকার আছো। আমি ভালো আছি। কথা বলতে একটু কষ্ট হচ্ছে, ঠান্ডা কাশি, বাট ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের তোমাদের জন্য আমরা একটা চমৎকার পরিকল্পনা সাজিয়েছি, সেটা হচ্ছে 1 মাস ব্যাপী তোমাদের জন্য ফ্রি ক্লাসের আয়োজন। তো এই যে 1 মাস ব্যাপী ফ্রি ক্লাসের আয়োজনটা, সেটা ঠিক রাত 3টা 30 মিনিট থেকে শুরু হবে এবং রাত 4টা 30 মিনিটে গিয়ে শেষ হয়ে যাবে। আমি একটু তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যারা আমার ক্লাস দেখছো বা আমাকে চেনো, দীর্ঘদিন ধরে আমার ক্লাস কথা শোনো, তোমরা আমার ক্লাসগুলো করবা রেগুলার ইনশাআল্লাহ। তোমরা অর্ণব পেজ থেকে দেখছো অথবা মিহির পেজ থেকে দেখছো, যে যেখান থেকে দেখছো, আমি বিশ্বাস করি যে আজকের এই রাতের ক্লাসগুলো, এই যে ভোরের ক্লাসগুলো, এই রমজান মাসের ক্লাসগুলো তোমাকে অনেক বেশি উপকৃত করবে। যারা মুসলিম ধর্মাবলম্বী আছো তাদের জন্য এই কথা, যারা অন্য ধর্মাবলম্বীর আছো তোমাদের জন্য, তোমার সৃষ্টিকর্তা তোমার উপর মঙ্গল করুক, তোমার প্রতি প্রসন্ন হোক, এই দোয়া করি আমরা। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে তোমরা, যেমন তাবাসসুম তানজিম যুক্ত হয়েছো, সাইদ সরকার যুক্ত হয়েছো সিরাজগঞ্জ থেকে, জারিন বিশ্বাস আছো আমাদের সাথে, আরো দু একজনের নাম একটু পড়ি, মেহেদী হাসান মুন্না আছো, রাখি যুক্ত হয়েছো আমাদের সাথে, আহ তারপর হচ্ছে আফরিনা স্নিগ্ধা যুক্ত হয়েছো, আফরিন স্নিগ্ধা যুক্ত হয়েছো, অনামিকা অনু বলছো, ক্লিয়ার সবকিছু। মিনহাজ আছো আমাদের সাথে। আচ্ছা, রাইমা খন্দকার যুক্ত হয়েছে আমাদের সাথে, রাইমা খন্দকার। মোহাম্মদ তাইন বলছো, ভাই আমি আজকে ঘুমাই নাই। তোমার এই নির্ঘুম রাত্রি আল্লাহ তোমাকে সফলতা দিক, এই দোয়া করি, এই কামনা করি। আচ্ছা, আমরা আমরা আজকের ক্লাসে কি রেখেছি বা আমরা কি আলোচনা করব? তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিও, মধ্যরাতের ক্লাস, ফজিলতপূর্ণ ক্লাস। হ্যাঁ, ক্লাসটা শেয়ার করে রেখো, তোমার জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, আসো। আমরা আজকের ক্লাসে রেখেছি তোমাদের জন্য, আমরা বেসিক্যালি আমরা তোমাদের জন্য প্রশ্ন সিরিজ নিয়ে আলোচনা করছি। আমরা এই ক্লাসগুলোতে প্রশ্ন, তোমরা অনেক থিওরি পড়েছো, অনেক বই পড়েছো, আমরা এই মুহূর্তে তোমাদের জন্য প্রশ্ন আলোচনা করব এবং প্রশ্ন আহ তোমরা উত্তর করবে, এইগুলো নিয়ে আজকে কথাবার্তা। ওকে, 1 নম্বর প্রশ্নের দিকে তাকাই, তোমরা সবাই উত্তর করার চেষ্টা করবে। 1 নম্বর প্রশ্ন, ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয়টা ভাগে ভাগ করা যায়? ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয়টা ভাগে ভাগ করা যায়? আমরা জানি বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3টি ভাগে ভাগ করা যায়। আমরা জানি ভূপ্রকৃতিকে 3টি ভাগে ভাগ করা যায়: টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, তাই না? আচ্ছা, এই যে টারশিয়ারি যুগের পাহাড় আছে, এটা হচ্ছে সবচেয়ে পুরাতন ভূমি। বাংলাদেশের ভূপ্রকৃতির মধ্যে সবচেয়ে পুরাতন ভূমি হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। আর এই পাহাড়গুলো গড়ে উঠেছে আনুমানিক 13 কোটি বছর পূর্বে, বা বলা যায় 2 মিলিয়ন বছর পূর্বে গড়ে উঠেছিল এই পাহাড়গুলো, যেটার মাটির ধরন ছিল কাদা যুক্ত মাটি, শেল যুক্ত মাটি, একটু পাথর যুক্ত মাটি। এই যে টারশিয়ারি যুগের পাহাড়গুলো আছে, এটা বাংলাদেশের যত পাহাড় আছে উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, সব পাহাড়গুলোই কিন্তু টারশিয়ারি যুগের পাহাড়। ওকে, তাহলে ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয়টা ভাগে ভাগ করা যায়? 3টা ভাগে। একটা হলো টারশিয়ারি যুগের পাহাড়, এক হলো প্লাইস্টোসিন কালের সোপান, 2 হলো সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিক কালের কি? প্লাবন সমভূমি। নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না? যায় না টাইপের প্রশ্ন, যায় না। নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না? আচ্ছা, খেয়াল করেন, মালভূমি বাংলাদেশে পাওয়া যায় না, এটা বাংলাদেশে পাওয়া যায়। প্লাবন সমভূমি পাওয়া যায়, বাংলাদেশের পাহাড় পাওয়া যায়, দ্বীপ পাওয়া যায়। বাংলাদেশের অনেক পাহাড় আছে, সিলেটে আছে,
সিলেটের দিকে পাহাড় আছে, চট্টগ্রামের দিকে পাহাড় আছে, ময়মনসিংহ এর দিকে পাহাড় আছে। এই যে পাহাড়গুলো, এই সবগুলো পাহাড়ই কিন্তু টারশিয়ারি যুগের পাহাড়। আচ্ছা, আফরিন স্নিগ্ধা বলছে এটা কাদের ক্লাস ভাইয়া? এটা যারা অ্যাডমিশন দিবে, যারা চাকরির প্রত্যাশী আছে সবার জন্য একই ক্লাস। ভাই এটা কি পেইড ব্যাচের ক্লাস? না, এটা ফ্রি ক্লাস। রমজান ব্যাপী আমরা ফ্রি ক্লাসের আয়োজন করছি। আমি রেগুলার ক্লাস নেব ঠিক এই সময়টাতে, ফ্রি ক্লাস ইনশাআল্লাহ। ওকে, আমরা 3 নম্বর প্রশ্নের দিকে দেখি। নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বর রয়েছে? চত্বর মানে হচ্ছে ভূমি। প্লাইস্টোসিন চত্বর রয়েছে, খেয়াল করো। বাংলাদেশের প্লাইস্টোসিন কালের যে চত্বর আছে এই অঞ্চলগুলো কি কি? যেমন গাজীপুরের ভাওয়ালের গড়, টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল, তারপরে হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের যে বরেন্দ্র ভূমি, সে বরেন্দ্র ভূমি, কুমিল্লার লালমাই পাহাড়। কি? কুমিল্লার লালমাই পাহাড়। তাহলে দেখো এখানে চাঁদপুরে কোনো ভূমিরূপ না, পিরোজপুরে ভূমিরূপ না, মাদারীপুরে ভূমিরূপ না, কিন্তু প্লাইস্টোসিন কালের সোপান কোথায় আছে? ওই যে গাজীপুরের ভাওয়ালের গড়, এই জায়গাটা গাজীপুরের কি ভাওয়ালের গড়। তোমরা একটু উত্তর করার চেষ্টা করবে আমার সাথে। বাংলাদেশের প্রাগৈতিহাসিক প্রত্নস্থল পাওয়া যায় নিচের কোন ভূমিরূপ? ভাইয়া রেগুলার ক্লাস কয়টা থেকে শুরু হবে? ঠিক 3টা 30 মিনিটেতে রেগুলার ক্লাস হবে ইনশাআল্লাহ। 3টা 30 মিনিট থেকে 4টা 30 মিনিট পর্যন্ত তোমাদের ক্লাস নিব। এরপরে সেহরি করে নামাজ পড়ে একটু ঘুমাবো, সকালবেলা আবার পেইড ব্যাচের ক্লাস থাকবে। ওকে, দেখো বাংলাদেশের প্রাগৈতিহাসিক প্রত্নস্থল পাওয়া যায় কোন ভূমিরূপে? প্রাগৈতিহাসিক প্রত্নস্থল প্লাইস্টোসিন যুগের সোপানে, প্লাবন সমভূমিতে, উপকূলীয় সমভূমি, সবগুলো হতে পারে। দেখি উত্তর করার চেষ্টা করো তো ভাই। প্রাগৈতিহাসিক প্রাগৈতিহাসিক প্রত্নস্থল পাওয়া যায় কোথায়? তাহলে প্রাগৈতিহাসিক প্রত্নস্থল পাওয়া যায় কোথায়, কোন জায়গাগুলোতে? খেয়াল করো, প্লাইস্টোসিন কালের সোপান যেগুলো আছে, গাজীপুরের ভাওয়ালের গড়, টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল, বরেন্দ্র ভূমি, কুমিল্লার লালমাই পাহাড়, কুমিল্লা, এই অঞ্চলগুলোতে প্রাগৈতিহাসিক যে প্রত্নস্থল, সে প্রত্নস্থলগুলো পাওয়া যায়। প্লাইস্টোসিন কালের সোপান, প্লাইস্টোসিন কালের সোপান। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, ভূতাত্ত্বিক ভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমি কোনটা? আমরা একটু আগে বলছিলাম এই যে টারশিয়ারি যুগের পাহাড় আছে, এই টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে আমরা সবচেয়ে পুরাতন ভূমি ধরি, এবং অবস্থান অনুযায়ী এই পাহাড়গুলোকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়, অর্থাৎ এই উত্তর আর পূর্ব দিকে যে পাহাড়গুলো আছে, আর দক্ষিণ আর পূর্ব দিকে যে পাহাড়গুলো আছে, দক্ষিণাঞ্চল যেটাকে বলছি, এই পাহাড়গুলোকে আমরা টারশিয়ারি যুগের পাহাড় বলি। যেমন ময়মনসিংহ এর গারো পাহাড় সবচেয়ে উঁচু পাহাড়, ময়মনসিংহ এটা। আবার ধরো সিলেটে সিলেটে একটা পাহাড় আছে, তারপরে হলো সিলেটে যে পাহাড় আছে তার নাম হচ্ছে জৈন্তা পাহাড় বা জয়ন্তিকা পাহাড়। মৌলভীবাজারে একটা পাহাড় আছে, নাম হলো কুলাউড়া পাহাড়। চট্টগ্রামে বাটালি পাহাড় আছে। খাগড়াছড়িতে আছে আলুটিলা পাহাড়। বান্দরবানের দিকে পাহাড় আছে, পর্বত শৃঙ্গ আছে, পর্বত আছে। তাহলে এই জায়গাগুলোই হলো টারশিয়ারি যুগের পাহাড়ের অন্তর্ভুক্ত। ওকে, 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার হচ্ছে 6। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক রূপ হচ্ছে, দেখো একটা প্রশ্ন অনেক ভাবে মানে তার ভাষা পরিবর্তন করে আসতে পারে, অনেক ভাবে আসতে পারে। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ কোনটা? পাহাড় শ্রেণী কোনগুলো, কোন গুচ্ছের অন্তর্ভুক্ত ছিল? টারশিয়ারি যুগ, টারশিয়ারি যুগের অন্তর্ভুক্ত পাহাড়গুলো। আচ্ছা দেখো পরের প্রশ্ন 7, পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে, পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলোর উৎপত্তি হয়েছে কোন সময় তবে? এটাই প্রশ্ন চেয়েছে। যেহেতু পাহাড় বলছে, আমরা বলছি কি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, এদিকের যে পাহাড়গুলো আছে এই সবগুলোই তো ভাই টারশিয়ারি যুগের পাহাড়। অ্যান্সার কি? অ্যান্সার খ, অর্থাৎ প্রশ্নের ভাষাগত পরিবর্তন। 8 নম্বর প্রশ্ন, অবস্থান অনুযায়ী বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়কে কয়টা ভাগে ভাগ করা যায়, বা কয়টা স্তরে বা কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? দেখো আমরা একটু আগে বলছিলাম ম্যাপের উপরের দিক হচ্ছে উত্তর দিক, নিচের হচ্ছে দক্ষিণ, এইটা হচ্ছে পূর্ব দিক, আর এটা হলো দক্ষিণ দিক। তাহলে এই উত্তর পূর্বাঞ্চল আর এই দক্ষিণ পূর্বাঞ্চল, এই দিকে যে পাহাড়গুলো আছে সেগুলোই টারশিয়ারি যুগের পাহাড়। তাহলে 2টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? 2টা ভাগে ভাগ করা যায়।
9 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অঞ্চলের পাহাড়গুলো কোন পর্বতের অংশ? চট্টগ্রামের যে পাহাড়গুলো আছে এগুলো কোন পর্বতের অংশ? আমরা একটু আগে বলছিলাম যে এগুলো টারসিয়ার যুগের পাহাড়। টারসিয়ার যুগের পাহাড়ের ধরন হচ্ছে, এই পাহাড়গুলো আরাকান ইয়মো যে পর্বত আছে সে আরাকান ইয়মো পর্বতের মতো, এবং আসামের লুসাই পাহাড়ের মতো তাদের বৈশিষ্ট্য। এগুলো অনেকটা ভঙ্গিল বা ভাজ শ্রেণীর পর্বত। এই কারণে আমরা এটাকে আসামের লুসাই পাহাড় এবং আরাকানের ইয়মো পর্বতের সাথে বৈশিষ্ট্য সিমিলার হওয়ার কারণে এটাকে তুলনা করছি। তাহলে চট্টগ্রাম অঞ্চলের যে পাহাড় আছে সেগুলো কোন পাহাড়ের অন্তর্গত? আরাকান ইয়মো পর্বত বা আসামের লুসাই পাহাড়ের অন্তর্গত, যেগুলো হিমালয় পর্বত উত্থিত হয়ে আনুমানিক 13 কোটি বছর পূর্বে সৃষ্টি হয়েছিল। আনুমানিক 13 কোটি বছর পূর্বে সৃষ্টি হয়। 10 নম্বর প্রশ্ন, সমুদ্র সমতল থেকে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার? বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা হলো দিনাজপুর জেলা। বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা কোনটা? দিনাজপুর জেলা। তো এই দিনাজপুর জেলা, যার পূর্ব নাম হচ্ছে গান্ডুয়ানা ল্যান্ড, আমরা জানি কাটারি ভোগ ধান, কালিজিরা ধানের জন্য বিখ্যাত হলো দিনাজপুর। এই দিনাজপুরে কিন্তু বিখ্যাত একটা মন্দির আছে, কান্তজির মন্দির, রামসাগর দিঘি, এগুলো আছে দিনাজপুরে। তো কত মিটার? 37.50 মিটার উঁচু দিনাজপুর। সবচেয়ে নিচু জেলা হলো কিশোরগঞ্জ জেলা। হাওরের জেলাও বলছি আমরা কিশোরগঞ্জকে। সুনামগঞ্জ জেলাও কিন্তু নিচু জেলা। আসতে পারে যে সবচেয়ে নিচু জেলা কোন যুগল, অর্থাৎ হাওরের জেলা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, এগুলো নিচু ভূমি অঞ্চল, নিচু অঞ্চলের জেলা। তোমরা যারা ক্লাস দেখছো ক্লাস শেয়ার করে রাখো, আমি খুবই খুশি হব। তোমাদের জন্য এই রাত জেগে ক্লাসগুলো নেই, স্লাইড বানাই, তোমরা যদি একটু শেয়ার করে রাখো আমার ভালো লাগবে। মিথিলা চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। মিথিলা, কেমন আছো মিথিলা? আমরা 11 নম্বর প্রশ্নের দিকে আসি। সিলেট অঞ্চলের পাহাড়গুলো কোন আমলের সৃষ্টি? আমরা একটু আগে বলছিলাম যে সিলেটের জয়ন্তিকা পাহাড়, মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়, তাই না? এই যে কুলাউড়া পাহাড় যে আছে, এখানে ইউরেনিয়ামের খনি পাওয়া যায়। কি পাওয়া যায়? ইউরেনিয়ামের খনি পাওয়া যায় কুলাউড়া পাহাড়ে। জয়ন্তিকা পাহাড় সিলেটে আছে। এগুলো সবগুলোই টারসিয়ার যুগের পাহাড়, টারসিয়ারি আমলের। 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? দেখো, বাংলাদেশে যে পর্বতশৃঙ্গ গুলো আছে এগুলা আছে কোথায়? বান্দরবান জেলাতে। বান্দরবান জেলা, পার্বত্য চট্টগ্রামের একটা জেলা হলো বান্দরবান জেলা, যেটাকে আমরা আমরা বলি যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। তো এই বান্দরবান জেলাতে একটা পাহাড় আছে, পর্বত শৃঙ্গ আছে, পর্বত আছে, নাম হলো তাজিং ডং। তাজিং ডং, তাজিং ডং, এটা একটা মারমা শব্দ। এই শব্দটার অর্থ হচ্ছে গভীর অরণ্যের পাহাড়। তাজিং ডং মারমা শব্দ, অর্থ হচ্ছে গভীর অরণ্যের পাহাড়। এই তাজিং ডং এর উচ্চতা হলো 1231 মিটার উচ্চতা। আবার এই পাহাড়টার আরেকটা নাম হচ্ছে বিজয়। তাজিং ডং বা অপর নাম হলো বিজয়। এটাই হলো সবচেয়ে উঁচু। এই যে কেওক্রাডং পাহাড়, এটা হলো দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। বাটালি যে পাহাড়টা আছে এটা চট্টগ্রামে আছে। লালমাই পাহাড় এটা আবার কুমিল্লাতে আছে। লালমাই পাহাড় আছে কুমিল্লাতে। হ্যাঁ, আচ্ছা, তাজিং ডং কোন জেলায় অবস্থিত? একটু আগে আমরা বললাম তাজিং ডং আছে বান্দরবান জেলাতে আছে তাজিং ডং। ময়মনসিংহে যে পাহাড়টা আছে তার নাম হচ্ছে গারো পাহাড়। খাগড়াছড়িতে একটা পাহাড় আছে, নাম হলো আলুটিলা পাহাড়, ওখানে একটা গুহাও আছে, আলুটিলা গুহা। রাঙামাটিতে অনেক লেকের জেলা হলো রাঙামাটি, অনেক লেক আছে রাঙামাটিতে, পার্বত্য চট্টগ্রামের একটা জেলা। আঁকা পাকা মিঠু পথ, সাজেক ভ্যালি আছে রাঙামাটিতে, ওখানে কোনো রিক্সা চলে না। বাংলাদেশের যে জেলাতে কোনো রিক্সা চলে না সেটা হলো রাঙামাটি জেলা। রাঙামাটি জেলা, রিক্সা চলে না রাঙামাটি জেলায়। কেওক্রাডং পাহাড় কোথায় অবস্থিত? বাংলাদেশের কেওক্রাডং পাহাড় দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, এটা বান্দরবানে আছে। 16 নম্বর প্রশ্ন, প্রশ্ন বলছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? উঁচু পাহাড়ের কথা বলেছে। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? দেখো, লুসাই পাহাড় এটা আছে আসামে। গারো পাহাড় এটা আছে ময়মনসিংহে। গারো পাহাড়, এই গারো পাহাড়কে আমরা বলছি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়। এই যে গারো পাহাড় আছে, এই গারো পাহাড়ের পাদদেশে যে উপজাতি বসবাস করে তার নাম হচ্ছে গারো উপজাতি।
তো এই উপজাতির টপিক গুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ভালো করে পড়তে হবে। ওকে, 17 নম্বর প্রশ্ন, গারো পাহাড় বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ জেলায় অবস্থিত। 18 নম্বর প্রশ্ন, চন্দ্রনাথের পাহাড় কোথায় আছে? একটু 18 অ্যান্সার করার চেষ্টা করেন। চন্দ্রনাথের পাহাড় কোথায় আছে? চন্দ্রনাথ পাহাড় কোথায় আছে? চন্দ্রনাথের পাহাড় এটা হিন্দুদের জন্য একটা তীর্থস্থান। হিন্দুদের জন্য কিসের স্থান? একটা তীর্থস্থান হলো চন্দ্রনাথের পাহাড়। এই চন্দ্রনাথের পাহাড়, ওখানে একটা মন্দির আছে, চন্দ্রনাথের মন্দির। কিসের মন্দির আছে? চন্দ্রনাথের মন্দির আছে। তাহলে এটা আমাদের যে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড একটা জায়গা আছে, সেই সীতাকুণ্ডতে আছে। কোথায় আছে? সীতাকুণ্ডে আছে। সীতাকুণ্ড চট্টগ্রাম, সীতাকুণ্ড চট্টগ্রাম। ওকে, সীতাকুণ্ড চট্টগ্রামে আছে। দেখি সবাই একটু উত্তর করার চেষ্টা করো। ওকে, তোমরা অ্যান্সার করছো আমি দেখতে পাচ্ছি। লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? লালমাই পাহাড় কোথায় আছে? কুমিল্লার লালমাই পাহাড়, তাই না? 21 নম্বর প্রশ্নের দিকে তাকাও। 21-এ বলছে চিম্বুক পাহাড় বাংলাদেশের কোথায় আছে? চিম্বুক পাহাড়, পাহাড়ের রানী বা কালা পাহাড় নামে খ্যাত যে পাহাড়টা, তার নাম হলো চিম্বুক পাহাড়। বান্দরবানে আছে এই চিম্বুক পাহাড়। কোথায় আছে? বান্দরবানে আছে চিম্বুক পাহাড়, পাহাড়ের রানী বা কালা পাহাড়। এই চিম্বুক পাহাড়ের পাদদেশে কিন্তু মারমা উপজাতি বসবাস করে। বাংলাদেশের যে পাহাড়ের পাদদেশে মারমা উপজাতি বসবাস করে তার নাম হলো চিম্বুক পাহাড়। মাশাআল্লাহ, তোমরা দেখতে দেখতে অনেকগুলো শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে এতগুলো মানুষ যুক্ত হবে এই সময়টাতে আমি ভাবিনি। আমি জাস্ট তোমার 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 কাছ থেকে 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি। ইতিমধ্যে আমরা 17 মিনিট 18 মিনিট সময় পার করে ফেলেছি। আমি আর ঠিক 40 মিনিট সময় চাই তোমাদের কাছ থেকে, এবং আমি চেষ্টা করব আরো অনেকগুলো প্রশ্ন সলভ করিয়ে দেওয়ার। কাজে তুমি ক্লাসটা মিস করো না, একটু থাকো, ক্লাসটা শেষ করে সেহরি খেয়ে যেও, এরপরে নামাজ পড়ে ঘুমিয়ে যেও। আর যারা পেড ব্যাচের শিক্ষার্থী আছো আমাদের কাছে পড়ো, তোমাদের তো সকালে ক্লাস থাকবে 11টায়, তোমার সাথে আবার ক্লাস 11টায় দেখা হবে। ফ্রি ক্লাসগুলো করো, আমি রেগুলার ক্লাস নেবে ইনশাআল্লাহ। চিম্বুক পাহাড় চলে গেল। নীলগিরি নীলাচল কোথায় আছে? নীলগিরি, নীলগিরি নীলাচল যে পাহাড় আছে বান্দরবানে আছে। নীলগিরি নীলাচল কোথায় আছে? বান্দরবানে আছে। একজন বলছে ভাইয়া 20 নাম্বার কোথায় গেল? ও আচ্ছা, হয়তো এখানে নাম্বারিং মিস হয়েছে, 20 নাম্বারটা হয়তো মিস, বাদ দাও, নাই, প্রশ্ন আসেনি। নীলগিরি পাহাড়, নীলগিরি নীলাচল আছে বান্দরবানে। 23 নম্বরে আসলে জয়ন্তিকা পাহাড় কোথায় আছে? আমরা একটু আগেই বলছিলাম তোমাদেরকে যে সিলেট অঞ্চলে যে পাহাড় আছে তার নাম হচ্ছে জৈন্তা পাহাড় বা জয়ন্তিকা পাহাড়। জৈন্তা পাহাড় বা জয়ন্তিকা পাহাড়। 24-এর প্রশ্ন একটু দেখি কি বলছে। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে আমরা কি বলছি? দেখো, ময়মনসিংহ এবং টাঙ্গাইল, ময়মনসিংহ এবং টাঙ্গাইল উঁচু ভূমিকে কি বলছি আমরা? ময়মনসিংহে আছে গাজীপুরের, ময়মনসিংহে কি আছে দেখো তো, ময়মনসিংহে এই যে ভাওয়ালের গড়, এটা তো আছে গাজীপুরে। ভাওয়ালের গড় কোথায় আছে? গাজীপুর। আর এই যে টাঙ্গাইল, এই টাঙ্গাইল এবং ময়মনসিংহে আছে মধুপুর বনাঞ্চল। গাজীপুরের ভাওয়ালের গড়, টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল, তাই না? টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল। তাহলে অ্যান্সার কি হবে? এই মধুপুরের গড় বা মধুপুর বনাঞ্চল। গড় মানে কি? এই যে গড় বলছি, এই গড় মানে হচ্ছে ভূমি, মানে বন, বনকে আমরা গড় বলি। তাহলে গাজীপুরের ভাওয়ালের গড়, টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল। আচ্ছা, বরেন্দ্র ভূমি হলো, বরেন্দ্র ভূমি কোনটা এটা প্রশ্ন করছে। আমরা বলছিলাম যে বরেন্দ্র ভূমি বলতে উত্তরবঙ্গ, রংপুর, দিনাজপুর, রাজশাহীর এই অঞ্চলটাকে বোঝায়। তাহলে এই যে বরেন্দ্র ভূমি, এটা কোন যুগের অন্তর্ভুক্ত? ভূপ্রকৃতির কোনটার অন্তর্ভুক্ত? সাম্প্রতিককালের প্লাবন সমভূমি না, টারশিয়ারি যুগের পাহাড় তাও না, এটা হলো প্লাইস্টোসিন কালের সোপান। ওই যে কুমিল্লার লালমাই পাহাড়, গাজীপুরের ভাওয়ালের গড়, টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল, রংপুর, দিনাজপুর, রাজশাহীর উত্তরবঙ্গ নিয়ে যে বরেন্দ্র ভূমি, সেটাকে আমাদের বরেন্দ্র ভূমি। এই বরেন্দ্র ভূমির গড় আয়তন হচ্ছে, মোট আয়তন হচ্ছে 9320 বর্গ কিলোমিটার। 9320 বর্গ কিলোমিটার। আমরা এগুলো বেসিক ক্লাসে অনেক আলোচনা করেছি। প্লাইস্টোসিন চত্বর কোথায় অবস্থিত?
প্লাইস্টোসিন কালে যে সোপান বা চত্বর সেটা কোথায় আছে? এই যে মধুপুরে আছে। সিলেটে পাহাড় আছে, বান্দরবানে পাহাড়, সুন্দরবন তো দেখলেই তোমরা, উপকূলীয় বনাঞ্চল যেটা। 27 নম্বর প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে। দেখো কি বলছে, রাজশাহীর উত্তর অংশ, বগুড়ার পশ্চিম অংশ, রংপুর দিনাজপুরের কিছু অংশ নিয়ে কি গঠিত হয়েছে? তাহলে আমরা একটু আগে বলছিলাম যে রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর এই অঞ্চলগুলো নিয়ে হচ্ছে বরেন্দ্র ভূমি গঠিত হয়েছে। তাহলে কোন অঞ্চল? বরেন্দ্র ভূমি, বরেন্দ্র ভূমি। 28 নম্বর প্রশ্ন, বরেন্দ্র ভূমি নামে পরিচিত, আবারও একই প্রশ্ন, একটু অপশন ব্যতিক্রম। দেখো কি বলছে, বরেন্দ্র ভূমি নামে পরিচিত কোনটা? ময়নামতি, লালমাই পাহাড় এগুলো হচ্ছে কুমিল্লার জায়গায় আছে, এটা তো বরেন্দ্র ভূমি না। মধুপুর ও ভাওয়ালের গড়, এটা হচ্ছে গাজীপুরের ভাওয়ালের গড়, এটা সোপানেরই অন্তর্ভুক্ত, কিন্তু গাজীপুরের মধুপুর বনাঞ্চল আলাদা একটা জায়গা। উপকূলীয় বনভূমি সুন্দরবন। এই যে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, এইটাই হচ্ছে বরেন্দ্র ভূমি। আমরা একটু আগে দেখলাম যে বরেন্দ্র ভূমি যেটা। 29 নম্বর প্রশ্ন থেকে দেখো, বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্র ভূমি অবস্থিত? আবারও প্রশ্ন একই, অবভিয়াসলি এগুলো রিপিট প্রশ্ন এবং এগুলো বিগত বছরেরই প্রশ্ন। বরেন্দ্র ভূমি কোথায় অবস্থিত? তাহলে দেখো রাজশাহী বিভাগে বরেন্দ্র ভূমি আছে। আচ্ছা, প্রশ্ন 29 চলে গেল। তারপরে আমরা দেখি, ওকে, এরপরে চলে আসছে নদ নদী। আচ্ছা, এরপরে চলে আসছে নদ নদী। ওকে, আমরা ভূপ্রকৃতি নিয়ে যে প্রশ্নগুলো দেখলাম, সবার এই প্রশ্নগুলোর কনসেপ্ট ক্লিয়ার? সবাই পেরেছি? ভূপ্রকৃতি নিয়ে যে প্রশ্নগুলো সব ক্লিয়ার? সঞ্জিদা সরকার বলছে, ভাইয়া সব থেকে বেশি ভালো লাগে মির্জা গালিবের, মির্জা গালিবের উক্তি। একটু ক্লাসে মনোযোগ দেই আপু, হ্যাঁ? মির্জা গালিবের উক্তি অনেক পড়া যাবে, সময় অনেক আছে, পড়বো ইনশাআল্লাহ। একটু ক্লাসে পড়ি, হ্যাঁ? আলহামদুলিল্লাহ, সবাই একটু বলি আলহামদুলিল্লাহ। মাসুমা মুসলিমা বলছে বরেন্দ্র অঞ্চল থেকে ক্লাস করছি। আদিলা বিনতে আশরাফ বলছো ক্লিয়ার। ইরিস মুন, ইরিস মুন, ইরিস মুন, আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ। আমরা নদ নদীর টপিকটা পড়বো। আমরা নদ নদীটা রেখে দিচ্ছি পেইড ব্যাচের শিক্ষার্থীদের জন্য। আমরা যেহেতু কালকে সকালে ক্লাস, এটা পেইড ব্যাচের শিক্ষার্থীদের জন্য রেখে দিচ্ছি। আমরা ঠিক সকালবেলায় 11টায় আমাদের গুচ্ছর পেইড ব্যাচের ক্লাস। তো পেইড ব্যাচের ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই টপিক গুলোর কোশ্চেন সলভ করবো ইনশাআল্লাহ। আচ্ছা চলেন আমরা একটু আরেকটা টপিক নিয়ে আলোচনা করি। আমাদের পেইড ব্যাচের ক্লাসের 3টা টপিক আছে, ভূপ্রকৃতি, পাহাড় পর্বত ঝর্ণা, হাওর বিল চর, এরপরে হচ্ছে নদ নদী, বাঁধ, তারপরে দ্বীপ, তারপরে টপিক হচ্ছে প্রত্ন, সকল প্রত্নতত্ত্ব। আচ্ছা দেখেন, আমরা কথা বলবো ওয়ারী বটেশ্বর। ওয়ারী বটেশ্বর কেন আলোচিত? ওয়ারী বটেশ্বর এটা তো একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, তাই না? প্রত্নতাত্ত্বিক নিদর্শন, তাহলে এটা কি? এটা অ্যান্সার করি দেখি। পর্যটন স্থল না, প্রশাসনিক কেন্দ্র না, তীর্থস্থানও না, এটা একটা প্রত্নতাত্ত্বিক স্থান ওয়ারী বটেশ্বর। নরসিংদী জেলার বেলাবো উপজেলাতে আছে এই ওয়ারী বটেশ্বর। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত, কোন জেলাতে অবস্থিত? নারায়ণগঞ্জে আছে সোনারগাঁ, মুন্সিগঞ্জ না, দাউদকান্দি তো কুমিল্লাতে, তাহলে নরসিংদী আছে। ওয়ারী বটেশ্বর কোথায় আছে? নরসিংদীতে রয়েছে ওয়ারী বটেশ্বর। ওয়ারী বটেশ্বর রয়েছে নরসিংদীতে। ওকে, আমরা এরপরে চলে আসবো ওয়ারী বটেশ্বর প্রত্নাবশেষ কোন সময়কার? ওয়ারী বটেশ্বর হলো পাশাপাশি দুইটা গ্রাম, তো এই দুইটা গ্রামের পাশ দিয়ে তখনকার সময়ে খ্রিস্টপূর্ব 450 থেকে 500 অব্দে, তখনকার সময়টাতে নদী বয়ে গিয়েছিল, যেটা এখন আমরা বর্তমানে দেখি আরিয়াল খাঁ নদী, গঙ্গাজলি নদী দেখতে পাই। আরিয়াল খাঁ, গঙ্গাজলি এগুলো ওয়ারী বটেশ্বরের পাশ দিয়ে কিন্তু চলে গিয়েছে। বুঝতে পেরেছি? দেখেন খ্রিস্টপূর্ব 450 থেকে 500 অব্দের মধ্যে এই স্থলটা সৃষ্টি হয়েছিল বা আবিষ্কার হয়েছে।
তাহলে অ্যান্সার হবে খ্রিস্টপূর্ব 500। খ্রিস্টপূর্ব কি 500। আচ্ছা, এর পরের প্রশ্ন, মহাস্থানগড়ের পুরাতন নাম কি? মহাস্থানগড়, মহাস্থানগড় তো বগুড়াতে আছে। আলেকজান্ডার কানিংহাম এটাকে পুণ্ড ধ্বংসাবশেষ হিসেবে চিহ্নিত করেছিলেন। তো দেখেন, চন্দ্রদ্বীপ বরিশালের পূর্ব নাম, পুন্ড্রবর্ধন মহাস্থানগড়ের পূর্ব নাম, সুবর্ণগ্রাম হচ্ছে সোনারগাঁয়ের পূর্ব নাম। সোনারগাঁয়ের পূর্ব নাম হলো সুবর্ণগ্রাম, 12 ভাইয়াদের যে জায়গা ছিল সুবর্ণ। পুন্ড্রবর্ধনের পুন্ড্র শব্দের অর্থ কি? এটা অনেক শিক্ষার্থী পারে না বা জানে না, অনেকেই হয়তো জানে না। তখনকার সময়টাতে ওই অঞ্চলে, ওই যে বগুড়া মহাস্থানগড়, ওই অঞ্চলটাতে, তখন তো আর বগুড়া মহাস্থানগড় এগুলো ছিল না, ওই জায়গাটাতে প্রচুর আখের ফলন হয়েছিল। আখ, ইক্ষু আছে না সেটা, তো এই আখেরই একটা জাত ছিল এই পুন্ড্র। তো সেখান থেকেই পুন্ড্রবর্ধন, পুন্ড্র নগরী, মহাস্থানগড় এভাবে বিবর্তিত হয়ে জায়গাটা এসেছে। তাহলে এই যে পুন্ড্র, এটা হচ্ছে আখের জাত, আখ। মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? মহাস্থানগড় আমরা জানি বগুড়া জেলাতে অবস্থিত। বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে, বগুড়া শহর থেকে 13 কিলোমিটার দূরে হচ্ছে মহাস্থানগড় অবস্থিত। মহাস্থানগড়ে অনেক কিছু পাওয়া যায়, শিলাদেবীর ঘাট পাওয়া যায়, পদ্মা দেবীর বাসভবন পাওয়া যায়, বেহুলার বাসর ঘর পাওয়া যায়, লক্ষিন্দরের মেয়ের আছে এখানে, গোবিন্দ ভিটা, বৈরাগীর ভিটা, খোদার পাথর ভিটা, জিয়ত কুণ্ড, হ্যাঁ, শাহ সুলতান বলখির মাজার, অনেক কিছু পাওয়া যায় বগুড়ার মহাস্থানগড়ে, আপনারা আগে হয়তো পড়েছেন। ওকে, পুন্ড্র এবং রার জনপদ কে কই নাকি আলাদা? অবশ্যই আলাদা। পুন্ড্র একটা জনপদ, রার একটা জনপদ, সমতট আরেকটা। আচ্ছা, ও এখানে একটা মজার গল্প আছে। মজার গল্পটা হচ্ছে, আমি আমার পেট ব্যাচের ক্লাসে একদিন আমরা জনপদের ক্লাস পড়াতে গিয়ে এই পুন্ড্র নগর, পুন্ড্রবর্ধন, মহাস্থানগড় পড়াচ্ছি। তো আমি ক্লাসে জিজ্ঞেস করলাম যে তোমরা কি বেহুলার বাসর ঘরে গিয়েছো কিনা? এখন প্রশ্ন করছে যে স্যার বিয়েই তো করি নাই, বাসর ঘরে যাবো কিভাবে? আমি জিজ্ঞেস করলাম বেহুলার বাসর ঘরে গেছো কিনা? স্টুডেন্ট কমেন্ট করে, সেকেন্ড টাইম ব্যাচে, বলে স্যার বিয়েই করি নাই, বাসর ঘরে যাবো কখন? আর একটা কমেন্ট আসছে, স্যার বেহুলার বাসর ঘরে যাবার সৌভাগ্য হয় নাই। কত দুষ্ট শিক্ষার্থী! আরেকটা দুষ্ট কারবার, এই ভিডিও কাট করছে আমার অ্যাডমিন, এই ভিডিও কাট করে আমার অ্যাডমিন ফেসবুকে পোস্ট দিয়ে দিছে। আমি তো সারাদিন নাই অনলাইনে, হঠাৎ করে সন্ধ্যা বিকাল বেলা গিয়ে দেখি কি এক ভিডিও দিছে, ভাইরাল হয়ে বসে আছে। ছেলে মেয়েরা তো আমাকে আবার বলতেছে, কয়েকজন আবার কমেন্ট করছে যে আপনি তো জিজ্ঞেসই করছেন বাসর ঘরে গেছি কিনা, আর ছেলে মেয়েরা তো উত্তর দিচ্ছে। দেখেন, এই যে আমরা ছোট ছোট ভিডিও ক্লিক করি, তার আগে পরে কি আছে এগুলো না জেনে মানুষকে কত কিছু হয়ে যায় না। ওকে, যাই হোক, আমরা 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 পড়ি, হ্যাঁ, আমাদের পড়ার মধ্যে ফিরে আসি। বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটা? বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটা বা নগরী কোনটা? তাহলে সবচেয়ে প্রাচীন নগরী কোনটা ভাই? এই যে পুন্ড্র, এটা পুন্ড্র নগর হবে, হ্যাঁ, এখানে নগর অ্যাড করে দিচ্ছি। তাহলে সবচেয়ে প্রাচীন নগর হলো পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন, পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। ঠিক আছে, আসেন 8 নম্বর প্রশ্ন, মৌর্য এবং গুপ্ত বংশের প্রাদেশিক রাজধানী কোথায় ছিল? খেয়াল করেন, মৌর্য উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশের প্রথম যে রাজবংশটা, হ্যাঁ, ভারতীয় উপমহাদেশের যে প্রথম রাজবংশ, এই রাজবংশটার নাম হলো মৌর্য বংশ। এই মৌর্য বংশের যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হলো চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি মগধের রাজা নন্দকে পরাজিত করেছিলেন, তারপর মৌর্য বংশ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তো এই মৌর্য বংশের যে রাজধানী ছিল তখন ছিল পাটালিপুত্র। মৌর্যদের রাজধানী ছিল কোথায়? পাটালিপুত্র। এবং গুপ্তদেরও রাজধানী পাটালিপুত্র ছিল। কিন্তু এই মৌর্য বংশের মধ্যে একজন শ্রেষ্ঠ শাসক ছিল, নাম তার অশোক, যাকে বলা হতো বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন, কারণ তিনি বৌদ্ধ ধর্মকে অনেক বিস্তার ঘটিয়েছিলেন তার সময়টাতে। তখন এই সম্রাট অশোক, তিনি প্রাদেশিক রাজধানী স্থাপন করেছিলেন এই বগুড়ার মহাস্থানগড়ে, এবং সেখানে তিনি শাসন করেছিলেন। ওই সময়কালে ওই বগুড়ার মহাস্থানগড় থেকেই কিন্তু সম্রাট অশোকের যে শিলালিপি সেগুলো পাওয়া যায়। এবং
আর একটা মজার ঘটনা হলো, উপমহাদেশে যে সবচেয়ে প্রাচীন লিপি ব্রাহ্মী লিপি আছে, সেই ব্রাহ্মী লিপি কিন্তু তিনি বিলুপ্তির হাত থেকে রক্ষা করেছিলেন। তিনি একদম সরাসরি ব্রাহ্মী লিপিতে পৃষ্ঠপোষকতা করেন এটা সংরক্ষণের ক্ষেত্রে। ওকে, তাহলে কোথায়? মহাস্থানগড়। সোনারগাঁ ছিল 12 ভূঁইয়াদের ঈশাখার, সেই ঈশাখার রাজধানী ছিল সোনারগাঁ, 12 ভূঁইয়া। ময়নামতি তো কুমিল্লা, গৌড় তো আছেই। 9, মহাস্থানগড়ে মৌর্য আমলে কি নামে পরিচিত ছিল? মহাস্থানগড়টা মৌর্য আমলে কি নামে পরিচিত ছিল? পূর্ণনগর নামে? কনফিউজ হওয়ার পান্ডুয়া, পান্ডুয়া কনফিউজ হওয়ার কিছু নাই, পান্ডুয়া অন্য একটা জায়গা, পান্ডুয়া আলাদা জায়গা। পানামনগর এটা সোনারগাঁতে আছে। এটা 19 শতকের দিকে যারা উচ্চবিত্ত ব্যবসায়ী ছিল তারা যখন এই বাংলায় আসছে বাণিজ্য করতে, তখন এই পানাম নগরীতে তারা একটা বসবাস গড়ে তুলেছিল। তাদের বাসস্থান ছিল পানাম নগরী। ওকে, তাদের বাসস্থান ছিল কোথায়? পানাম নগরী। 19 শতকের উচ্চবিত্ত ব্যবসায়ীদের বাসস্থান ছিল পানাম নগরী। ওকে, চলেন আমরা এরপরে ক্লাসে চলে আসি। মাহে রমজানের ক্লাস, সেহরির রাতে ক্লাস আপনাদের সাথে। হ্যাঁ, ওকে, দেখেন বাংলাদেশের কোথায় মৌর্য যুগের শিলালিপি পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে মৌর্য যুগের? এই যে মহাস্থানগড়ে, একটু আগে বলছিলাম মহাস্থানগড়ে পাওয়া গেছে মৌর্য যুগের শিলালিপি। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় আছে? একটু আগে বলছিলাম শাহ সুলতান বলখির মাজার হচ্ছে বগুড়ার মহাস্থানগড়। পরে আসেন ভিটা, 12 নম্বর, বৈরাগীর ভিটা কোথায় আছে? মহাস্থানগড়ে। বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদার পাথর ভিটা, হ্যাঁ, এই সবগুলোই হচ্ছে মহাস্থানগড়ে। রেজওয়ান হোসেন বলছে স্যার ধারাবাহিক ক্লাস হয় না, স্যার ক্লাস ধারাবাহিক হয় না। আচ্ছা রেজওয়ান ভাই, আমাকে নিজের পড়াশোনা করতে হয়, তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছে, অনেকগুলো বাচ্চা কাচ্চা, এদের ক্লাস নিতে হয়। পেইড ব্যাচে পড়ি, আসলে সময় বের করতে পারছি না ফ্রি ক্লাসে। তবে রোজার পুরো মাসটা ইনশাআল্লাহ আপনাদেরকে সেহরির সময় পড়াবো 1 ঘন্টা করে। এটা আমি প্রত্যেক বছরই পড়াই, এই বছরে পড়াবো ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস আপনি যদি এই ক্লাসগুলো করেন আপনি অনেক ভালো করবেন, আপনার পড়া একটা রিভিশন হয়ে যাবে, একটা গতি থাকবে, এবং আল্লাহ আপনার উপর রহমত দিবেন ইনশাআল্লাহ। চলেন আমরা পড়ি। কি বলছিলাম? বৈরাগীর ভিটা মহাস্থানগড়ে। আচ্ছা, এখানে আরো অনেকগুলো অপশন আছে। ময়নামতিতে, এখানে শালবন বিহার আছে ময়নামতিতে, আনন্দ বিহার এটাও কুমিল্লাতে আছে। আমি আর সবগুলো ব্যাখ্যা করছি না, ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে অবস্থিত মহাস্থানগড়। আর 14 নম্বর প্রশ্ন, শিলাদেবীর ঘাট কোথায় আছে? বগুড়ার মহাস্থানগড়ে রয়েছে শিলাদেবীর ঘাট। 15 নম্বর প্রশ্ন, মহাস্থানগড় এবং প্রাচীন পুণ্ড বর্ধন নগরী যে একই, এটা কে শনাক্ত করেছিলেন? এটা কে শনাক্ত করেছিলেন? দেখেন, মহাস্থানগড় এবং প্রাচীন পুণ্ড বর্ধন নগরী, অর্থাৎ ওই যে পুণ্ড নগরী যেটা, সেটা শনাক্ত করেন কে? কানিংহাম, মার্শাল, রাখাল দাস, রেনেল। মেজর জেমস রেনেল তিনি বাংলার মানচিত্র এঁকেছিলেন। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিনি সিন্ধু সভ্যতার সাথে জড়িত ব্যক্তি। তারপরে আলেকজান্ডার কানিংহাম তিনি এটাকে আবিষ্কার করেছিলেন, যেটা পুণ্ড জনপদের একটা ধ্বংসাবশেষ। দক্ষিণ দিনাজপুরের বানগড়ে চিহ্নিত হয়েছে যে প্রাচীন নগর, তার নাম কি? একটু পারবেন কি? এটা দক্ষিণ দিনাজপুর। এই কোশ্চেনটা একটু টাফ বা একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন। দেখি এটা একটু করার চেষ্টা করেন তো। দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর নামটা শুনেই দক্ষিণ দিনাজপুর নামটা শুনেই তো আপনি বুঝতে পারছেন যে এটা ভারতের একটা জায়গা। আমাদের যে দিনাজপুর আছে একই নামে ভারতের একটা জেলার নাম হলো দক্ষিণ দিনাজপুর। সেই দক্ষিণ দিনাজপুরের অংশই ছিল হলো কটিবর্ষ, যেটা আমরা চিনি কটিবর্ষ। 17, সোনারগাঁয়ের পূর্ব নাম ছিল কি? ছিল চন্দ্রদ্বীপ, এটা বরিশালের পূর্ব নাম। সুবর্ণগ্রাম, সোনারগাঁয়ের পূর্ব নাম হচ্ছে সুবর্ণগ্রাম। নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে ভুলুয়া এবং সুধারাম। ওকে, 5 বিবির মাজার কোথায় আছে? 5 বিবির মাজার, 5 বিবির মাজার, পরি বিবির মাজার, বিভিন্ন মাজার টাইপের প্রত্নস্থল থেকে প্রশ্ন আসে। খেয়াল করেন, এই যে সোনারগাঁ, এখানে আছে পানাম নগরী আছে।
এখানে আছে জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর, এখানে আছে 5 বিবির মাজার, এবং এখানে আছে 5 পীরের মাজার। তাহলে 5 বিবির মাজার, 5 পীরের মাজার, পানাম নগরী, সোনারগাঁতের লোক ও কারুশিল্প জাদুঘর, এবং গ্র্যান্ড টাং রোড বা সড়কি আজম ছিল এই সোনারগাঁতে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 5 বিবির মাজারও সোনারগাঁ, 5 পীরের মাজারও সোনারগাঁ, আর পরি বিবির মাজার হচ্ছে লালবাগ কেল্লার ভেতরে পুরান ঢাকায়। আসেন, পানাম নগর কোথায় আছে? পানাম নগর কোন জেলায়? নারায়ণগঞ্জে আছে। এটা এই পানাম নগরী 19 শতকের ব্যবসায়ীদের বাসস্থান ছিল। উচ্চবিত্ত যে ব্যবসায়ীরা ছিল তারা ওখানে বসবাস করত। 21 নম্বর প্রশ্ন, হোসেনি দালান কে নির্মাণ করেন? হোসেনি দালান শায়েস্তা খান, তিনি ছিলেন মুঘল সুবাদার। শাহ মোহাম্মদ আজম সুবাদার, ইসলাম খান মুঘল সুবাদার, মীর মুরাদ তিনিও সুবাদার ছিলেন। তাহলে খেয়াল করেন, এই যে এই যে হোসেনি দালান বা ইমামবাড়া আমরা বলছি, হোসেনি দালান বা ইমামবাড়া, উপমা প্রভা ভাইয়াকে একটা সালাম দিতে আসলাম। আচ্ছা, খেয়াল করেন তো, এই যে হোসেনি দালান বা ইমামবাড়া, এটা হলো মুসলিম শিয়া সম্প্রদায়েরা, তারা এটাকে করে। যেমন আমরা দেখি ইরাকের যে কারবালার প্রান্তর রয়েছে ইরাকে, বাগদাদ নগরীতে। তো সেই ইরাকের কারবালার প্রান্তর, কারবালার ঘটনার প্রেক্ষাপটেই কিন্তু এই হোসেনি দালান নির্মাণ করা হয়েছে পুরান ঢাকায়। যারা নির্মাণ করেছিলেন মীর মুরাদ, তিনি একজন নৌ সেনাপতি ছিলেন। মীর মুরাদ তিনি নির্মাণ করেছিলেন। এবং আমরা দেখি আশুরার দিন, মহরমের দিন, 10 মহরমের দিন এই হোসেনি দালান থেকে, অর্থাৎ এই যে পুরান ঢাকার যে বকশীবাজার আছে, এখান থেকে একটা তাজিয়া মিছিল বের হয়। ওকে, মোহাম্মদ তাইন বলছে, স্যার যে কোনো নর্মাল অর হাই ইউনিভার্সিটি থেকেও কি ভালো কিছু করা যায়? মানে ভালো কম্পিটিটিভ এক্সামে ভালো করা যায় লাস্ট পর্যন্ত? তোমার প্রশ্নটা আমি বুঝি নাই এখনো। যে কোনো নর্মাল অর হাই ইউনিভার্সিটি থেকেও কি ভালো কিছু করা যায়, মানে ভালো কম্পিটিটিভ এক্সামে ভালো? দেখো, তোমাদেরকে তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা তো আসলে সবাই চাই ভালো কিছু করার, তাই না? যে 10ম গ্রেডের চাকরি করে সে চায় যে আমি একটু 9ম গ্রেডের চাকরিটা করতে পারলে ভালো লাগতো। যে আহ এই সেই রংপুরে পড়ে, ও চিন্তা করে ভাই আমি একটু ঢাকার মধ্যে থাকতে পারলে ভালো হয়। এটা চিন্তা। ধরো যার ইঞ্জিনিয়ারিং টার্গেট, সে চিন্তা করে আমি একটু যদি বুয়েটে পড়তে পারতাম। বুয়েট কোনো কারণে যদি না হয়, তাহলে সে চুয়েটে চেষ্টা করে, রুয়েটে চেষ্টা করে, এটা চেষ্টা করে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে চেষ্টা করে। একান্ত যদি তার না হয়, তাহলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে চেষ্টা করে। দেখো, আসলে আমরা তো, আমাদের জীবনটাই তো একটা একটা রেস, একটা রান, একটা কম্পিটিশন, একটা প্রতিযোগিতা। তো এখানে এত বেশি প্রতিযোগী, কিন্তু আসলে ওই সবাইকে বিজয়ী করা যায় না। ওই বিজয়ী ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 3 জনই হয়। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এরকম যে তুমি তুমি চান্স পাওয়ার জন্য পরীক্ষা দিবা, কিন্তু দেখা যাবে যে হয়তো কিছু অল্প নাম্বারের জন্য চান্স হয়ে ওঠে না। কাজেই এতে মন খারাপ করার কিছু নাই। তোমার ভেতরে যে শক্তি আছে, তোমার ভেতরে যে শক্তি আছে, তুমি যদি সেটাকে জাগ্রত করে রাখতে পারো, তাহলে তাহলে তুমি অনেক ভালো কিছু করবা। হ্যাঁ, অনেক ভালো কিছু করবা। কাজে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই যে ভাই আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি নাই, ভাই আমি প্রাইভেট থেকে পড়ছি, ভাই আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পড়েছি, ভাই আমি ন্যাশনাল থেকে পড়েছি। এটা অনেক ক্ষেত্রে ম্যাটার করে না। এটা অনেক ক্ষেত্রেই ম্যাটার করে না। আবার কিছু কিছু জায়গা আছে, একটা ভালো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে তোমার আশেপাশে সব, ধরো বুয়েট, চুয়েট, রুয়েট, আইবি বিভিন্ন জায়গা থেকে আসবে। তখন তুমি যদি একটু ওদের ওদের সমপরিমাণ না হও, নিজের কাছে একটু খারাপ লাগে। বা ইন্টারভিউয়ার যিনি, তিনি হয়তো তোমাকে যখন জিজ্ঞেস করবেন, তখন না বলতে পারলে একটু খারাপ লাগে। তোমার যদি আদার সাইড ভালো থাকে, রেজাল্ট ভালো থাকে, তুমি যদি নিজেকে ক্যাপাবল মনে করো, তাহলে অনেক ভালো জায়গায় যাওয়া যায়। এটা ফ্যাক্ট, ঠিক আছে? এটা কোনো ফ্যাক্ট না। চলো, আমরা রেগুলারই ক্লাস নেব। চলো দেখি কি বলছি। ঢাকায় বড় কাটরা ও ছোট কাটরা শহরে নিম্নোক্ত এলাকায় অবস্থিত। আচ্ছা, ছোট কাটরা এবং বড় কাটরা, ছোট কাটরা এবং বড় কাটরা কোথায় আছে? ছোট কাটরা এবং বড় কাটরা ঢাকার
চকবাজারে বড় কাটরাটা নির্মাণ করেছে শাহ সুজা, আর ছোট কাটরা নির্মাণ করেছে শায়েস্তা খান। শায়েস্তা খান, ওকে। পরের প্রশ্ন, বড় কাটরা নির্মাণ করেছেন কে? শাহ সুজা করেছেন। আর ছোট কাটরা নির্মাণ করেন কে? শায়েস্তা খান নির্মাণ করেছেন। 25 নম্বর প্রশ্ন, লালবাগ দুর্গ কোথায় আছে? এটা সবাই আমরা পারবো, লালবাগ কেল্লা, লালবাগ দুর্গ, লালবাগ দুর্গ। লালবাগ দুর্গ কোথায়? পুরান ঢাকায় আছে না? লালবাগ দুর্গ পুরান ঢাকায় আছে না? পুরান ঢাকায়। আচ্ছা, এই লালবাগ কেল্লা নির্মাণ করেন কে? লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেছিলেন শাহজাদা মোহাম্মদ আজম শাহ, কিন্তু তিনি আর শেষ করেননি। পরবর্তীতে শায়েস্তা খান, মুঘল সুবাদার শায়েস্তা খান, তিনি নির্মাণ কাজটা শেষ করেন। যদিও আমরা বইপত্রে পড়াই শেষ করেন, তাও শেষ করতে পারেন নাই তিনি, একটা অংশের কাজ বাকি ছিল। তো পরবর্তীতে তো এটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কারণ হলো, এই শায়েস্তা খানের কন্যা ছিল পরী বিবি, যার প্রকৃত নাম ছিল ইরাম দুখত। কি বললাম? ইরাম দুখত। তো এই যে ইরাম দুখত, তিনি মারা গিয়েছিলেন এই লালবাগ কেল্লার ভেতরে। পরবর্তীতে এটাকে পরিত্যক্ত দুর্গ হিসেবে ঘোষণা করা হয়, এবং পরী বিবির সমাধিটাই এই লালবাগ কেল্লার ভেতরে আছে। লালবাগ কেল্লাতে যারা গিয়েছো তারা হয়তো দেখবা তার পশ্চিম পাশে একটা মসজিদ আছে, যেটাকে আমরা বলি লালবাগ শাহী মসজিদ। লালবাগ দুর্গ এটা পুরান ঢাকায় আছে। লালবাগ কেল্লা কোন থানায়? লালবাগ কেল্লা কোন থানায়? লালবাগ থানায়। লালবাগ দুর্গ নির্মাণ কাজ শেষ করেন কে? সুজা, শায়েস্তা খান। এই যে শায়েস্তা খান, যার আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। এই শায়েস্তা খানই কিন্তু, এই যে শায়েস্তা খান, এই শায়েস্তা খান মোহাম্মদপুরের যে 7 গম্বুজ মসজিদ আছে, সেই 7 গম্বুজ মসজিদ নির্মাণ করেছেন শায়েস্তা খান। বুঝতে পেরেছি? ওকে। সুমাইয়া সুমু বলছে, এটা কিসের উপর ক্লাস চলছে? আপু, এটা অ্যাডমিশন টেস্ট, জব প্রার্থীদের জন্য ক্লাস, সাধারণ জ্ঞান। 28 নম্বর প্রশ্ন, লালবাগ কেল্লার আদি নাম কি? লালবাগ কেল্লার আদি নাম কি? লালবাগ কেল্লার আরেকটা নাম বা অপর নাম হচ্ছে আওরঙ্গবাদ দুর্গ। 29 প্রশ্ন, 29, পরী বিবি কে ছিলেন? পরী বিবি কে ছিলেন? পরী বিবি ছিলেন শায়েস্তা খানের কন্যা। পরী বিবি ছিলেন শায়েস্তা খানের কন্যা। শায়েস্তা খানের কন্যা ছিলেন পরী বিবি। লালবাগ কেল্লা কার সমাধিস্থল? লালবাগ কেল্লা কার সমাধিস্থল? কার সমাধি আছে এখানে? সেখানে আছে কার সমাধিস্থল? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, আওরঙ্গজেব। বলেন তো, এটা অ্যান্সার করেন। প্রশ্ন নাম্বার 30। প্রশ্ন 30, লালবাগ কেল্লা কার সমাধিস্থল? আওরঙ্গজেবের। আওরঙ্গজেবের সমাধিস্থল। ওকে, 30 প্রশ্ন চলে গেল আমাদের। আমরা ঠিক 4টা 30 পর্যন্ত ক্লাস নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের কন্যার আসল নাম কি? আমরা একটু আগে বলছিলাম পড়াতে পড়াতে, বিবি পরী না, জাহানারা না, মরিয়ম না, ইরাম দুখত। পরী বিবির প্রকৃত নাম হলো ইরাম দুখত। রামসাগর দিঘি কার কীর্তি? রামসাগর দিঘি এটা কোথায় আছে? এটাকে বুঝতে হবে। দিনাজপুরে আছে। দিনাজপুরে আছে রামসাগর দিঘি। এই রামসাগর দিঘি রামপালের কীর্তি। রামপাল, রামপালের সভাকবি ছিল সন্ধ্যাকর নন্দী। রামসাগর দিঘি কোন জেলায় অবস্থিত? দিনাজপুর জেলায় অবস্থিত। 34, কোশ্চেন নাম্বার 34 হচ্ছে, ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় কবে? আহসান মঞ্জিল, আহসান মঞ্জিল হচ্ছে পুরান ঢাকায় অবস্থিত, বুড়িগঙ্গা নদীর পাশে অবস্থিত, একদম নদী ঘেঁষে এই আহসান মঞ্জিলটা, জমিদার বাড়ি আহসান মঞ্জিল। তো পূর্বে এটা আসলে নির্মাণ করা হয়েছিল ব্যবসায়িক কাজ যেন খুব চমৎকার ভাবে করা যায়, কারণ পাশে নদী, এরপরে বাড়ি, তো সেই কারণেই এটা নির্মাণ করেছিলেন নবাব আব্দুল গনি। তার ছেলের নাম ছিল খাজা আহসানুল্লাহ। তো তার ছেলের নামেই তিনি এটা নামকরণ করেন আহসান মঞ্জিল নামে। প্রশ্ন হলো যে এটা তাহলে তিনি কবে নির্মাণ করেছিলেন? 1872 সালের দিকে তিনি এটা নির্মাণ করেন। পুরান ঢাকার আহসান মঞ্জিল নির্মাণ করেছিলেন নবাব আব্দুল গনি, নির্মাণ করেছিলেন। ওকে, এটা এখন বর্তমানে জাদুঘরে রূপান্তর হয়েছে। ওকে,
ঢাকার আহসান মঞ্জিলে গিয়েছেন। ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেছেন? আহসান মঞ্জিল নির্মাণ করেছিলেন কে? নবাব আব্দুল গনি। আহসান মঞ্জিল কোন জেলায় অবস্থিত? আহসান মঞ্জিল ঢাকা জেলায় অবস্থিত। ঢাকায়, হ্যাঁ, ঢাকায়। আচ্ছা, এরপরে আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ওকে, 38 নম্বর প্রশ্ন। প্রশ্ন 38। প্রশ্ন 38, ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল। তাহলে নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল কোনটা? আহসান মঞ্জিল ছিল। লালবাগ কেল্লা তো আমরা দেখলাম। কার্জন হল তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1904 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। বঙ্গভবন তোমরা চেনো সবাই, বঙ্গভবন গণভবন দুইটাই চেনো। আহসান মঞ্জিল পড়ে ফেললাম। রাজশাহীর বড় কুঠি নির্মিত হয়। বড় কুঠি, রাজশাহী অঞ্চলের যে বড় কুঠি, তাহলে এই যে কুঠি নির্মাণ করা হয়েছিল কেন? বাণিজ্যের জন্য, তাই না? বাণিজ্যের জন্য তো কুঠি নির্মাণ করা হয়। তাহলে এই বড় কুঠি নির্মাণ কোন আমলে হয়েছিল? ডাচ আমলে। হ্যাঁ, হল্যান্ড থেকে যারা আসছিল, নেদারল্যান্ড থেকে যারা আসছিল, যারা ডাচ ছিলেন, তাদের আমলে রাজশাহীতে বড় কুঠি নির্মিত হয়েছিল। ওকে, 40 নম্বর প্রশ্ন, রানী ভবানী দেবীর রাজবাড়ি কোথায়? রানী ভবানী দেবী, রানী ভবানী দেবী। আবু বাক্কার বলছে এখন ক্লাস হচ্ছে। হ্যাঁ ভাই, এখন ক্লাস হচ্ছে। ওকে, রানী ভবানী দেবী, তোমরা যারা মানে এই নাটোর অঞ্চলের মানুষ, রাজশাহীর দিকে উত্তরা গণভবন হয়তো চেনো, অনেকে গিয়েছো হয়তো। তো এই যে উত্তরা গণভবন, এইটার আরেকটা নাম হচ্ছে দীঘাপতিয়া রাজবাড়ি। তো এই উত্তরা গণভবনটা, দীঘাপতিয়া রাজবাড়িটা নির্মাণ করেছিলেন রাজা দয়ারাম রায়। তিনি কে ছিলেন? তিনি ছিলেন এই রানী ভবানী দেবীর বিশ্বস্ত একজন দেওয়ান ছিলেন। তিনি নির্মাণ করেছিলেন। এই যে ভবানী দেবী, এই ভবানী দেবী কোথাকার? তার রাজবাড়িটা কোথায়? নাটোরে আছে। এবং তার একজন বিশ্বস্ত দেওয়ান ছিল, সে দেওয়ানের নাম ছিল দয়ারাম রায়। সে দয়ারাম রায় কিন্তু এই দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন করেছিলেন, যেটাকে আমরা বাংলাদেশের উত্তরাঞ্চলের সচিবালয় বলে থাকি। ওকে, নাটোর, সেই নাটোরকে নিয়ে তো আমাদের নাটোরের বনলতা সেন লিখেছিলেন কে? আমাদের জীবনানন্দ দাশ লিখেছিলেন। রূপসী বাংলার কবি, তিমির হননের কবি কে? জীবনানন্দ দাশ, যার মা ছিলেন একজন সভাকবি, তার মাও ছিলেন কুসুম কুমারী দাস, তাই না? আবার আসিব ফিরে ধানসিঁড়ির ওই তীরে, হয়তো শঙ্খচিল নয়তো শালিকের বেশে, বলেছেন তো। ওকে, হতাশার কবি হলো জীবনানন্দ দাশ। তাহলে দীঘাপতিয়া প্রাসাদ বর্তমানে উত্তরা গণভবন কত বছরের পুরনো? এটা আগের প্রশ্ন তো, 300 বছরেরও বেশি এটা হয়ে গেছে, 300 বছর প্লাস। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন আছে নাটোরে, বগুড়াতে আছে মহাস্থানগড়, নওগাঁতে আছে পাহাড়পুর বিহার বা সোমপুর মহাবিহার, রাজশাহীতে পুঠিয়া মন্দির আছে, রাজশাহীতে বড় কুঠি আছে, অনেক কিছু রাজশাহীতে আছে। 43, বাংলাদেশের কোথায় কমনওয়েলথ সমাধি রয়েছে? কমনওয়েলথ সমাধি রয়েছে বাংলাদেশের দুইটা জায়গায়। কমনওয়েলথ সমাধি ক্ষেত্র রয়েছে, একটা হলো আমাদের কুমিল্লার ময়নামতিতে, আর একটা হলো চট্টগ্রামে। কোথায় আছে? কুমিল্লার ময়নামতি এবং চট্টগ্রাম। তাহলে অ্যান্সার কি হবে? এই চট্টগ্রাম আর কুমিল্লা। বাংলাদেশের কোন জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কমনওয়েলথ যুদ্ধ সমাধি ক্ষেত্র আছে? কমনওয়েলথ ওয়ার সিমেট্রি, কমনওয়েলথ সমাধি ক্ষেত্র হচ্ছে কুমিল্লায় আর হলো চট্টগ্রামে। তাহলে অ্যান্সার হচ্ছে কুমিল্লা এখানে। 45, তিন নেতার মাজার রাজধানী কোথায় অবস্থিত? তিন নেতার, আমাদের যে জাতীয় তিন নেতা আছে, তিন নেতার মাজার আছে এই যে কার্জন হলের পাশে যে দোয়েল চত্বর আছে, যার স্থপতি হচ্ছে আজিজুল জলিল পাশা। এই দোয়েল চত্বর থেকে একটু পাশেই হলো আমাদের ঢাকা গেট, যেটা নির্মাণ করেছিলেন মীর জুমলা। ঢাকা গেট পার হয়ে হাতের ডান পাশে আছে এই তিন নেতার মাজার। বুঝতে পেরেছেন? তিন নেতার মাজার। আচ্ছা, ইয়ানুর ইসলাম রাব্বি বলছে ভাই ক্লাস মানে কবে? মানে নেক্সট প্রতিদিনই আমরা 3টা 30 থেকে রাত 4টা 30 পর্যন্ত ক্লাস নিব। এরপরে সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুম, সকালবেলা আবার পেইড ব্যাচের ক্লাস। তো এটা আমি ফ্রি ক্লাস নিচ্ছি, সবার জন্য উন্মুক্ত। চলেন, সীতাকোট বিহারের অবস্থান কোথায়? সীতাকোট বিহার দিনাজপুরে একটা বিহার আছে, সীতাকোট বিহার। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহারে হলো দিনাজপুরের সীতাকোট বিহার। কুমিল্লাতে ময়নামতি বিহার আছে, চট্টগ্রামের রাউজানের বিহার আছে।
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটা? সেটাই হচ্ছে সীতাকুট বিহার, সবচেয়ে প্রাচীন বিহার। দেখেন এই যে এখানে সোমপুর মহাবিহার, সোমপুর মহাবিহার কোথায় আছে? সোমপুর মহাবিহার পাহাড়পুরে আছে, সোমপুর বা নওগাঁতে আছে। শালবন বিহার কুমিল্লাতে আছে, আনন্দ বিহার কুমিল্লাতে আছে, সীতাকুট বিহার রয়েছে দিনাজপুরে। বাংলাদেশের শাক্যমণি বিহার আছে মিরপুর, মহামণি বিহার আছে, মহামণি বিহার কোথায়? চট্টগ্রামে। ওকে, সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত? পাহাড়পুর বৌদ্ধ বিহারটা এই যে সোমপুর মহাবিহার নামে পরিচিত। পাহাড়পুর বৌদ্ধ বিহারটা সোমপুর মহাবিহার নামে পরিচিত। বিহার হচ্ছে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের আচার আচরণ, রক্ত কেন্দ্র, শিক্ষা কেন্দ্র হচ্ছে বিহার। যেমন পাকিস্তানের অধুনাতে একটা বিহার আছে, বলতে পারবেন তার নাম? পাকিস্তানের অধুনাতে একটা বিহার আছে, তার নাম হচ্ছে কি বলে, পাকিস্তানের অধুনাতে একটা বিহার আছে যেমন হচ্ছে কি জানো, কি ভুলে গেছিলাম। ভারতে একটা বিহার আছে নালন্দা মহাবিহার। পাকিস্তানের অধুনাতে একটা বিহার আছে, কি যেন নাম মনে পড়ছে না, মাথা মেমোরি লস হয়ে গেছে। বলেন, আপনারা মনে থাকলে বলেন। ওকে, পাহাড়পুর বৌদ্ধ বিহারের পূর্ব নাম কি ছিল? পাহাড়পুর বৌদ্ধ বিহারের পূর্ব নাম কি ছিল? পাহাড়পুর বৌদ্ধ বিহারের পূর্ব নাম কি? সোমপুর মহাবিহার। এটা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটা অংশ, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের একটা অংশ। 50 নম্বর কোশ্চেন, পাহাড়পুর প্রত্নস্থল কোন জনপদের অংশ? পাহাড়পুর প্রত্নস্থল, তাহলে পাহাড়পুর কোথায় আছে? নওগাঁ, নওগাঁতে আছেন। তাহলে নওগাঁ কোথায়? রাজশাহী। নওগাঁ কোথায়? রাজশাহী। তাহলে রাজশাহী কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বরেন্দ্র। বরেন্দ্র, তাহলে অ্যান্সার হচ্ছে বরেন্দ্র। অ্যান্সার বরেন্দ্র। ওকে, অ্যান্সার বরেন্দ্র। 50 পর্যন্ত প্রশ্ন সলভ শেষ। 50 পর্যন্ত প্রশ্ন সলভ শেষ। আমরা ওইদিকে প্রশ্ন সলভ করেছি হলো 29টা, আর এদিকে 50টা। ওদিকে প্রশ্ন সলভ করলাম 29, যেটা হলো ওই যে ভূপ্রকৃতি টিকৃতি নিয়ে। আচ্ছা, উপমা প্রভা, থ্যাংক ইউ। তক্ষশিলা বিহার, হ্যাঁ মনে পড়লো, থ্যাংক ইউ উপমা। তক্ষশিলা বিহার হচ্ছে পাকিস্তানের অধুনাতে আছে। তাহলে ওদিকে 29 আর এদিকে 50। তাহলে দেখেন প্রায় মানে একটা কম 80টা কোশ্চেন সলভ করে ফেললাম। এখনো 1 ঘন্টা হয় নাই, 80টা প্রশ্ন সলভ করেছে। ওকে, আমরা ঠিক 4:30 পর্যন্ত পড়বো। 3:30 শুরু করেছি, 4:30 শেষ করবো। সোমপুর বিহার কোথায় অবস্থিত? সোমপুর বিহার কোথায় আছে? সোমপুর বিহার আছে নওগাঁতে। ওকে, পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতাকে? রাজা ধর্মপাল, পাল আমলে এটা নির্মিত হয়। আমরা জানি যে বাংলায় বংশানুক্রমিক শাসন শুরু করেছিল এই পাল রাজারা। পাল রাজারা যখন 750 খ্রিস্টাব্দে তারা ক্ষমতায় আসলো, তারা বসলো, তখন তারা রাজ্য বিস্তার করতেই তাদের সময় লেগেছিল প্রায় 6 বছরের কাছাকাছি সময়। অর্থাৎ 756-তে তারা রাজ্য বিস্তার করে। তো রাজ্য বিস্তার করলো, এরপরে রাজা গোপালের মাধ্যমে পাল বংশ তো প্রতিষ্ঠা হলো। ধর্মপাল এসে কি করলেন? এই যে বৌদ্ধ বিহার নির্মাণ করলেন। পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় এই ধর্মপালকে। ওকে, পাহাড়পুর কোন সভ্যতার নিদর্শন? পাহাড়পুর বৌদ্ধ সভ্যতার নিদর্শন। বৌদ্ধরা এখানে থাকতো, তাদের আচার আচরণ রপ্ত কেন্দ্র ছিল, তাদের যে পুঁথি লেখনী এগুলো সব এই পাল আমলে পাওয়া যায়। 54 নম্বর প্রশ্ন, পাহাড়পুর খনন কার্যের ফলে প্রাপ্ত ধ্বংসাবশেষ থেকে কাদের সংস্কৃতি পাওয়া যায়? পাহাড়পুর বৌদ্ধদের, এখানে বৌদ্ধদের সংস্কৃতি পাওয়া যায় এখান থেকে, পাহাড়পুর থেকে। 55, সত্যপীরের ভিটা কোথায় আছে? সত্যপীরের ভিটা দেখো, কুমিল্লার ময়নামতি, আনন্দ বিহার কুমিল্লা, সোমপুর মহাবিহার নওগাঁ। এই সোমপুর মহাবিহারে পাওয়া যায় হলো সত্যপীরের ভিটা। হ্যাঁ, সত্যপীরের ভিটা। কোন প্রত্নস্থান থেকে সবচেয়ে বেশি পাথরের ভাস্কর্য পাওয়া যায়? দেখে অ্যান্সার করতে পারেন। পাথরের ভাস্কর্য পাওয়া যায়, পাথরের ভাস্কর্য পাওয়া যায় কোন স্থান থেকে সবচেয়ে বেশি? এই যে পাহাড়পুর, নওগাঁর পাহাড়পুর, হ্যাঁ, সেই পাহাড়পুর থেকে সবচেয়ে বেশি পাথরের ভাস্কর্য পাওয়া যায়।
18 নম্বর প্রশ্ন, শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? ও এখানে একটা প্রশ্ন বাকি আছে, 57। অষ্টম শতাব্দীতে নির্মিত শালবন বিহার কোথায় আছে? শালবন কুমিল্লার ময়নামতি, সে কুমিল্লাতে আছে শালবন বিহার। শালবন বিহার আমরা বলি কি? কুমিল্লার শালবন বিহার, ওখানে একটা জাদুঘর আছে, কুমিল্লার ময়নামতি জাদুঘর যেটা, সেখানে কোথায়? কুমিল্লার ময়নামতিতে আছে। 58, শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? এটা হলো প্রশ্ন, শালবন বিহার। তো এই শালবন বিহারটা হলো পাল রাজাদের সময়টাতে শালবন বিহার হয়েছে। এই পাল রাজাদের মধ্যে খেয়াল করেন, এই পাল রাজাদের মধ্যে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল, সেই বৌদ্ধ মানে পালরা তো বৌদ্ধ, এই পাল রাজাদের মধ্যে যে দেববংশ, সেই দেববংশের কীর্তি হচ্ছে এই শালবন বিহার। আনন্দ বিহার কোথায় আছে? কুমিল্লাতে আছে শালবন বিহার, ময়নামতি বিহার, ভোজ বিহার, আনন্দ বিহার। কুমিল্লাতে ময়নামতি বিহার, শালবন বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার, এই সবগুলো হলো কুমিল্লাতে। আর নওগাঁতে আছে হলুদ বিহার, জগদ্দল বিহার, সোমপুর মহাবিহার, বা এটাকে আমরা পাহাড়পুর বিহার বলি, এটা আছে নওগাঁতে। 60 নম্বর প্রশ্ন, ভোজ বিহার কোথায়? মাত্রই বললাম কুমিল্লাতে আছে ভোজ বিহার। ওকে, 61 নম্বর কোশ্চেন, ভাসু বিহার কোথায় আছে? এই যে বগুড়াতে আছে, বগুড়ার যে মহাস্থানগড়, সে বগুড়ার মহাস্থানগড়ে আছে ভাসু বিহার। বগুড়ার ভাসু বিহার বা বসু বিহার বলে। মহাস্থানগড়ে আরে অনেক কিছু আছে, একটু আগে আমরা বলার চেষ্টা করেছি এগুলো। ওকে, 61 61 61 29 90টা প্রশ্ন আমরা এমসিকিউ সলভ করলাম। 90টা এমসিকিউ সলভ করলাম, আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত 140-এর অধিক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে, তো এটা তো অনেক বড় প্রাপ্তি আমার কাছে। আচ্ছা, 1 মিনিটে কয়েকটা কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে যারা ক্লাস করছো তারা অনেকে হয়তো চান্স পেয়ে গেছো ইউনিভার্সিটিতে, অনেকে হয়তো ইউনিভার্সিটিতে পড়ছো, অনেকে আমার ভাই বোন আছেন যারা চাকরির প্রত্যাশী, আমার ক্লাস দেখেন বা ভালো লাগে তাই দেখেন, মিহির জিকে পেজ থেকে দেখেন, কারণ আমি মিহির জিকে সিরিজের সহযোগী লেখক তাই দেখেন, অদম্য বইয়ের লেখক তাই হয়তো দেখেন। তো তোমরা যারা এখনো কোনো জায়গায় ভালো একটা পজিশন আসেনি বা চান্স পাওনি, তোমাদের জন্য কিছু কথা। দেখো, হতাশ হবা না, হতাশ হবা না, এই হতাশাটা তোমার জীবন থেকে বাদ দিয়ে দাও। হতাশা বাদ দিয়ে লেগে থাকো, প্রত্যেকটা কাজকে তুমি লেগে থাকো, নিজের মনের ভেতর থেকে, মন থেকে তুমি কাজকে ভালোবাসো। এই যে আমি পড়াই, এই যে আমি পড়াই, এই রাত, এই যে এত রাত করে পড়াচ্ছি, এটা আমি ভালোবাসি, এটা আমার নেশা, এটা আমি, আমার নেশা, ভালো লাগে এই জন্য পড়াই। সত্যি ভালো লাগে তাই পড়াই, যদি ভালো না লাগতো তাহলে পড়াতাম না। যদি ভালো না লাগতো তাহলে হয়তো মনে হতো যে এখন সেরে খেয়ে একটু ঘুমিয়ে যাই, একটু রেস্ট করি। কিন্তু আমার কাছে বারবারই মনে হয় যে আমার কাছে একটা শিক্ষার্থী পড়লো, ও চান্স পেলো না, আমাকে কষ্ট দেয়। আমার কাছে বারবার মনে হয় যে আমার কাছে পড়ে একটা ভাই এখনো চাকরি পেলো না, তার চাকরিটা যদি হয়ে যায় তাহলে তো ভালো লাগতো। তো এই জায়গা থেকে পড়াই, ভালো লাগার জায়গা থেকে পড়াই। আমি প্রতিনিয়ত, প্রতিদিন এই একই টাইমে ক্লাস নিব, রাত 3টা 30 থেকে 4টা 30 পর্যন্ত। এরপর সেহরি খাবো, নামাজ পড়বো, এরপর হচ্ছে আবার সকালবেলা পেইড ব্যাচের ক্লাস নিব ইনশাআল্লাহ। একটু বলি, মনোযোগ দিয়ে কেউ যেও না। তোমাদের যাদের টার্গেট এই মুহূর্তে জিএসটি, ন্যাশনাল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসিইউ, তো তোমাদের হাতে সময় খুবই অল্প। আজকে মাসের 19 তারিখ, এপ্রিলের 3 তারিখে তোমাদের পরীক্ষা। তো এই কয়টা দিন যদি তুমি মনে করো যে ভাইয়াকে একটু দায়িত্বটা দিতে চাই, অন্য ভাইয়াকে একটু দায়িত্বটা দিতে চাই, ভাইয়ের কাছে একটু পড়ি, আমার বিশ্বাস শেষ মুহূর্তে তোমার খেলাটা, গেম চেঞ্জ হয়ে যাবে, পাশার গুটি চেঞ্জ হবে, গুটি চেঞ্জ হয়ে যাবে, কার্ড বোর্ডে কি চলে আসবে আল্লাহ মাবুদ জানে। তো তুমি একটু চেষ্টা করো, আমাকে একটু সুযোগ দাও তোমাকে পড়ানোর, এটাই চাই। তো আমাদের যে গুচ্ছের যে ব্যাচটা শুরু হয়েছে, গুচ্ছের ব্যাচ এবং এই সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা, এগুলো সহ যে ব্যাচটা, এখানে আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সবগুলো সাবজেক্টই পড়াবো, এক্সামও নিব। অলরেডি ক্লাস শুরু হয়েছে। আজকে ইংরেজি ক্লাস হয়েছে, কালকে সকালবেলায় আমার হচ্ছে না সাধারণ জ্ঞান ক্লাস আছে। তো তুমি যদি ভর্তি হতে চাও, আমরা একটা অফার দিয়েছি, 1499 টাকা এটা কোর্স ফি।
এই কোর্স ফি এর জন্য আমরা জাস্ট এই রমজান উপলক্ষে আমরা 50% অফ করে দিয়েছি, জাস্ট 50% অফ, জাস্ট 50% টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবা। মূল ফি 1499, তুমি 50% টাকা দিয়ে ভর্তি হতে পারবা। জাস্ট ভর্তি হওয়ার জন্য তোমরা যারা অর্ণব স্যার পেজ থেকে দেখছো, তুমি অর্ণব স্যার পেজে নক দাও, তাহলেই হবে। তোমরা যদি কেউ মিহির জিকে পেজ থেকে দেখে থাকো, তাহলে মিহির জিকে পেজের শিক্ষার্থীরা মিহির জিকে পেজে নক না দিয়ে তুমি এই নাম্বারে আমাকে নক করতে পারো বা অর্ণব স্যার পেজে নক করতে পারো। কারণ মিহির জিকে পেজে হয়তো সবসময় আমি থাকবো না, বাট দেখছো তুমি উপকৃত হচ্ছ। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01793635815। আর তোমাদের মধ্যে এমন কোন শিক্ষার্থী যদি থাকো 25 ব্যাচের, যে ভাইয়া আমি এই বছর আর কোথাও চেষ্টা করছি না, আমি সেকেন্ড টাইম দিব, তাহলে তুমি ফিল ফ্রি টু নক মি, আমাকে তুমি জানাবা। আমি সেকেন্ড টাইম শিক্ষার্থী যারা, তাদের জন্য ব্যাচ লঞ্চ করছি খুব শীঘ্রই, তাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। তো আমার ক্লাস শেষ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে আগামীকাল ঠিক রাত 3:30 থেকে 4:30 পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সবার রমজানটা ভালো কাটুক, তোমাদের পরিবারের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আর মিউজিকে ফাইনাল সাজেশন যে বইটা আছে, মিউজিকে ফাইনাল সাজেশন পাশে রাখবা, অনেক বেশি পরিমাণে হেল্পফুল হবে। মিউজিকে ফাইনাল সাজেশন পাশে রাখবা, অনেক বেশি পরিমাণে হেল্পফুল হবে তুমি ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।